আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশ এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, বিশিষ্ট সাংবাদিক খালেদ মহিউদ্দিনের বিশ্লেষণে শিবির সেক্রেটারি জেনারেল যা বললেন, আসলে মাহফুজের উপরে পরিকল্পিতভাবে কোনো বোতল নিক্ষেপ নয়, কাকতালীয়ভাবে হয়ে গেছে। তো সেটা নিয়ে ধূম্রজালের শেষ নাই। প্রিয় দর্শক, আমরা ভিডিওটি দেখাতে চলেছি। ওরা ভিডিওটি দেখে বুঝতে পারবেন যে আসলেই বোতল নিক্ষেপটি কারা করেছে। প্রিয় দর্শক, আরো অনেক অনেক বিষয় এই ভিডিওতে দেখানো হয়েছে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন। চলুন ভিডিওটি দেখে আসি। নিয়ে আজকে আমাদের অতিথি এসেছেন জনাব মাহফুজ আলম। আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। আপনি আপনার ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আমরা আপনাকে কৃতজ্ঞতা জানাই। আমাদের সঙ্গে আরো থাকতেছেন জনাব ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম, আপনাকেও আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই এবং আপনাকে শুভেচ্ছা, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব সাদ্দাম, আপনাদের কি একটা খুব স্ট্রং সাইবার ফোর্স আছে? যেমন আমি আপনাকে প্রশ্ন করছি আর আমাকেও কিন্তু প্রচুর গালাগালির সম্মুখীন হচ্ছে। আমি যখনই দেখেছি আপনাকে ভালোবেসে একটা কথা বললে আমার প্রশংসায় নেট ভেসে যায়। এটার কারণ কি? যখনই আপনাদেরকে কোনো একটা মানে এমন কি মানে এটা একটা ফেনোমেনাল শক্তি কিন্তু আপনাদের, যে আপনারা কোনো একটা প্রশ্ন করা, কোনো একটা কিছু আপনাদের বিপক্ষে গেলে এবং সেটা অসভ্য গালাগালি দিয়ে ভরা থাকে। কিন্তু এগুলা আপনি কি কখনো খেয়াল করেছেন? আপনাকে কেউ বলেছে এগুলা? জনাব সাদ্দাম, আমি একটু বোঝার জন্য যারা মাহফুজকে আক্রমণ করছেন বেনামে বট হয়ে, তারা তো আক্রমণ করছেন, কিন্তু আপনারা মাহফুজের কথাগুলো আবার খেয়াল করি দর্শকদের জন্য। মাহফুজ একদম স্পষ্ট লিখেছেন, আমি যে স্ট্যাটাসটা এখন আছে সেই স্ট্যাটাস থেকে ৭১-এর প্রশ্ন মীমাংসা করতেই হবে, যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে হবে। তিনি বিচারের কথা বলেন, তিনি শুধু ক্ষমা চাওয়ার কথা বলেছেন। বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তান পন্থা বাদ দিতে হবে। পাকিস্তানের দেশে গণহত্যা চালিয়েছে, পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও তদুপরি আবার ক্ষমা চাইতে রাজি হলো। যুদ্ধ অপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি। ইনিয়ে বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে, জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে, সাফ দিলে আসতে হবে। এই কথার পরিপ্রেক্ষিতে আপনি খেয়াল করেন, আপনি তো আপনার প্রতিক্রিয়া দিয়েছেন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল হিসেবে আপনি আপনার প্রতিক্রিয়া দিয়েছেন। জামায়াত নেতাদের পক্ষ থেকে একটি টিভিতে জামায়াতের শাহবাগ থানা জামায়াতের আমির শাহ মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের হয়ে কাজ করছেন কিনা এমন মন্তব্য তুলেছেন। আপনি এই কথাটার মধ্যে আপত্তির কি পাচ্ছেন? আমার তো মনে হয় উনি যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি আপনারও কথা হওয়া উচিত। ৭১-এর প্রশ্ন মীমাংসা করার কথা, গণহত্যার কথা। আপনার কথাটা বলি, আপনি সেখানে যদিও তিনি জামায়াতের বা শিবিরের কোনো নেতার নাম বলেননি, দলটির নামও বলেননি, তিনি শুধু ৭১-এর যুদ্ধ অপরাধীদের সহযোগীদের ক্ষমা চাইতে বলেছেন, পাকিস্তান পন্থা বাদ দিতে বলেছেন। তিনি রাজাকার শব্দটিও ব্যবহার করেননি। কিন্তু উপদেষ্টা মাহফুজের বক্তব্যের সমালোচনা আপনি করেছেন। আপনার প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? আপনার সমালোচনার ভাষা এরকম ছিল যে আপনি বলেছেন উপদেষ্টা মাহফুজ আলম সংবিধান বিরোধী যে কাজটি করেছেন তাতে তিনি শপথের ভায়োলেশন করেছেন। কোনো রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কাউকে হুমকি দেওয়া বা কোনো বিষয়ে তার দায়িত্ব থাকাকালীন এটা তার জন্য মানায় না। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি খালিদ ভাই। বিষয়টি আপনি দুইটা স্ট্যাটাস মূলত মাহফুজ আলম দিয়েছিল। প্রথম স্ট্যাটাসের পরে তিনি যেটা স্ট্যাটাস দিয়েছিলেন সেটি আবার 5 মিনিটের মাথায় তিনি এটা ডিলিট করেছিলেন। এখানে তিনি কিছু হুমকি বা স্পেসিফিক সংগঠনের নাম, আমার মানে ইসলামী ছাত্র শিবিরের নাম তিনি মেনশন করেছিলেন। ওই প্রেক্ষাপটে মূলত কথাটা বলা। এটার প্রসঙ্গে আমি মন্তব্য করি নাই। আমি মন্তব্য করেছি তিনি যখন স্পেসিফিক্যালি দ্বিতীয় আরেকটা পোস্ট তিনি দিয়েছিলেন, যেটা 5 মিনিটের মাথায় তিনি ডিলিট করেছেন। পরবর্তীতে আমি দেখেছি এটা ডিলিট করেছেন, কিন্তু এটা ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। এই যে পোস্টটা তিনি করেছেন সেখানে স্পেসিফিক ইসলামী ছাত্র শিবিরকে আক্রমণ করেছেন। ওই পরিপ্রেক্ষিতে আমার বক্তব্যটা ছিল তিনি এইখানে রাষ্ট্রীয় এরকম দায়িত্বে থেকে এই জাতীয় একটা ছাত্র সংগঠনের বিরুদ্ধে এমন আক্রমণাত্মক কথাগুলো বলতে পারেন না।
তিনি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে কোনো কথা বলতে পারেন না। আমার প্রসঙ্গটা ছিল দ্বিতীয় স্ট্যাটাসের উপরে ভিত্তি করে। প্রথম স্ট্যাটাসের ব্যাপারটা তো জামাত ইসলামকে তিনি মিন করেছেন না আওয়ামী লীগকে মিন করেছেন, বিএনপি কে মিন করেছেন, সেটা তার তার বিষয়। এটা সংশ্লিষ্ট কোন স্টেজে গেলে সরকারের একজন ফ্ল্যাগ ক্যারিয়ার অ্যাডভাইজারকে তার ফেসবুক পোস্টে মন্তব্য করতে হয় তিনি শিবিরের খরচের খাতায় চলে গেছেন। শিবিরের খরচের খাতাটা আসলে কেমন? দেখেন, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তার বক্তব্যের ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। ইসলামী ছাত্র শিবিরের কোনো জনশক্তি, আমাদের কোনো দায়িত্বশীল এই জাতীয় বিষয়গুলো নিয়ে কোনো ফেসবুক স্ট্যাটাস দেয়নি। আমাদের ছাত্র শিবির করে বিদায় নিয়েছেন অনেকেই, যারা বিভিন্ন রাজনৈতিক দল করছেন, তাদের মধ্য থেকে যদি এর ব্যাপারে প্রতিক্রিয়া দেখানো হয়, সেই ব্যাপারে দায় দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের নয়। ইসলামী ছাত্র শিবির তার নিজের পক্ষ থেকে এটা বলেছে। আমরাও আমাদের স্ট্যাটাসে বা আমাদের ইন্টারনালে ভাবে আমরা বলেছি ফেসবুকে অযাচিত বিতর্ক এড়ানো দরকার। জুলাইকে কেন্দ্র করে যে ধরনের বিভাজন তৈরি করার জন্য পায়তারা করা হচ্ছে, এই জাতীয় ভাবে পা দেওয়াটা মোটেও ঠিক হবে না। সুতরাং আমাদের পক্ষ থেকে বা আমাদের দায়িত্বশীল কোনো ভাইয়ের পক্ষ থেকে তার কোনো প্রতিক্রিয়া, কোনো বিপরীত কোনো কথাবার্তা বা তাকে আক্রমণ করা এই জাতীয় কিছুই আমরা করিনি। সুতরাং এই বিষয়গুলো যারা করছে ফেসবুকে, যে বা অচেনা কোনো আইডি থেকে যেগুলো করেছে, সে বিষয়গুলো মাহফুজ আলমকে ট্যাকেল করতে হবে বা তিনি এটা ভালোভাবে বুঝবেন। রাষ্ট্রের দায়িত্ব থেকে তো অনেক কাজ, এইসব বিষয়গুলো নিয়ে তিনি মানে তাকে আক্রমণ করা হয়েছে, তিনি পাল্টা একটা জের হিসেবে আরেকটা পোস্ট করে এটার বক্তব্য দিচ্ছেন। এই বিষয়গুলো তিনি না করতেও পারতেন। এটা তিনি যেহেতু রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং ছাত্র প্রতিনিধি হিসেবে সেখানে জুলাই স্পিরিটকে ধারণ করা, জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে বিশেষ করে সাধারণ আমাদের যে চাহিদাগুলো ছিল, আওয়ামী ফ্যাসিবাদের গণহত্যার বিচারের দাবিতে তিনি সরব থাকবেন, সামগ্রিক এই বিষয়গুলো না করে বিভিন্ন সময় তিনি আমরা লক্ষ্য করেছি এই জাতীয় বিতর্কগুলো তিনি তৈরি করার চেষ্টা করেন। তার মধ্যে যেটা তিনি করেছেন, রাজাকার শব্দটা উল্লেখ করেছেন তিনি, এবং পাকিস্তান পন্থার কথা তিনি বলেছেন স্পেসিফিক ভাবে। তিনি ইন্টেনশনালি, আমি কথাটা বলেছি, তিনি ইন্টেনশনালি এই কথাগুলো বলেছেন। এবং তার শপথের সময় তিনি যে বাক্যগুলো উচ্চারণ করেছিলেন, তার মধ্যে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর প্রতি রাগ বা বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো ধরনের আইনের ভায়োলেশন বা অন্য কোনো কথাগুলো বলতে পারেন না। ওই প্রেক্ষাপটেই মূলত কথাগুলো আসছে। আর মূলত স্পেসিফিক যে কারণে করা হয়েছে বা তাকে মেনশন করা হয়েছে তিনি শপথের ভায়োলেশন করেছেন, এটা হচ্ছে তার দ্বিতীয় পোস্টের উপর ভিত্তি করে, যেটি সোশ্যাল মিডিয়ায় আপনি দেখেছেন এটা চাওয়ার হয়েছে এবং ব্যাপক সমালোচনার মুখোমুখিও তিনি হয়েছে। আমি যেহেতু তিনি দ্বিতীয় পোস্টটা প্রত্যাহার করেছেন, সেহেতু আমি প্রথম পোস্ট ধরে একটু জানতে চাই যে আপনারা কি আসলেই মানে মনে করেন যে জাতীয় সঙ্গীত গাওয়া উচিত না, জাতীয় সঙ্গীত গাইতে বাধা দেওয়া উচিত? আপনারা কি আসলেই মনে করেন যে এই আওয়ামী লীগের বিরুদ্ধে স্লোগান দিতে গেলে আপনাদের স্লোগান দিতে হবে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই? আপনারা কি আসলেই মনে করেন যে গোলাম আজম, অধ্যাপক গোলাম আজম তিনি 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 পাকিস্তান পন্থায় ছিলেন না 1971 সালে? আপনারা কি আসলেই মনে করেন এই কথাটা? মানে আমরা এমনিতে শুনে থাকি যে ইসলামী ছাত্র শিবির আসলে 1971-এর পরেই যারা ইসলামী ছাত্র শিবির করতেছেন তারা 1971-এর আগে কারো জন্ম হয় নাই, তারা আসলে 71 বাংলাদেশ এসব বাস্তবতাগুলি ধারণ করেন। কিন্তু ফ্যাক্ট রিমেন্স যে যখন এইসব স্লোগান অন্য কারণে দেখা যায় এবং মাহফুজের প্রতি, উপদেষ্টা মাহফুজের প্রতি বড় আক্রোশটা দেখা যায় একটা কারণে, যে তিনি বারবার জামায়াতের ক্ষমা চাওয়ার কথা বলেন, তার রোলটা ক্লিয়ার করার কথা বলেন, তখন তিনি সকলের শত্রুতে পরিণত হন। এই ব্যাপারটা এরকম কেন জানো সাদ্দাম, আপনি যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। আমার বক্তব্যে তার প্রতি খুব বেশি ক্ষোভ প্রকাশ করেছি বিষয়টা এরকম তো না। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি বলেছি তিনি যে কথাটা বলেছেন সেই কথাটা ঠিক বলেননি। আমাকে বলেছেন না জামাতকে বলেছেন না বিএনপি কে বলেছেন সেটা আমার কোনো প্রশ্ন ছিল না বা অনুসন্ধানের কারণও ছিল না। তিনি পাকিস্তান পন্থার কথা বলেছেন, আবার তিনি রাজাকারের কথাগুলো বলেছেন। এই শব্দগুলো তো রাজনীতিবিদদের বা রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক প্ল্যাটফর্মে বলাটাই শোভনীয়, এটা আমি মনে করেছি। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতের বিষয়টা তো আসছে ওনার স্ট্যাটাসের পরে গিয়ে, যে বিষয়টা ঢাকা ইউনিভার্সিটিতে গতকাল কয়েকটি ছাত্র সংগঠনের কিছু কর্মীরা আমরা দেখেছি জাতীয় সঙ্গীত সমস্যার উচ্চারণ করেছে। বিষয়টা সম্বন্ধে আমি অতটা অবগত ছিলাম না। আমি পরবর্তীতে দেখলাম যে কি কারণে এই ক্ষোভটা তারা দেখিয়েছে।
এখানে নাকি এনসিপির বক্তব্য বা হচ্ছে বিশেষ করে বাদশাহের যারা একজন কেন্দ্রীয় নেতার বক্তব্য ছিল যে ওইখানে জাতীয় সঙ্গীত পরিবেশনের ক্ষেত্রে বাধা প্রদান করা হয়েছে। বাধাটা প্রদান করলো কি? সেখানে ভিডিও ফুটেজ তো রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত, তাদের নামগুলো খোলাসা করা উচিত। এখানে ইন্টেনশনালি মেনশন করা হচ্ছে ইসলামী ছাত্র শিবিরকে, আর ইসলামী ছাত্র শিবিরে তো কেউ সেখানে ছিল না। সুতরাং জাতীয় সঙ্গীতের যখন জাতীয় সঙ্গীতকে জনাব সাদ্দাম, আপনি নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় ওইখানে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার ঘোষণায় উল্লাস প্রকাশ করতে গিয়ে এবং উল্লাসের সঙ্গে সংহতি প্রকাশ করতে গিয়ে যখন জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল, এই জাতীয় সঙ্গীত গাওয়াটা বন্ধ করা হচ্ছে, চাপ দিয়ে এটাকে বাদও করা হচ্ছে। এবং আমরা কিন্তু আগেও দেখেছি জামায়াতের যে সাবেক আমির জনাব গোলাম আজমের ছেলে, তিনি কিন্তু এই জাতীয় সঙ্গীত বাতিল করার কথা বলেছেন শিবিরের পক্ষ থেকে। এবং জামায়াতের আমিরের যে ছেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জনাব আজমি, তিনি যে স্ট্যাটাস দিয়েছেন, সেই স্ট্যাটাসের ব্যাপারেও একটু আপনাদের মন্তব্য আমরা একটু শুনতে চাই। যে তিনি বলেছেন যে, কিন্তু আমরা তো আসলে সাক্ষ্য প্রমাণই দেখছি যে তিনি আসলে বাংলাদেশের পক্ষেই ছিলেন না, তার পন্থাটাই পাকিস্তান পন্থা ছিল। আপনি পত্রিকা দেখলেও দেখবেন, সবকিছুর ক্ষেত্রেই দেখবেন, যেটার ক্ষেত্রে তো তিনি কখনো এটা অস্বীকার করেনও নাই যে তিনি যে পাকিস্তান পন্থার লোক ছিলেন। এটা তার পার্সোনাল ওপিনিয়ন, এবং জামাত ইসলাম ব্যাপারে ক্লিয়ার করেছে তিনি ইসলামী ছাত্র শিবিরের কেউ না ছিলেন না। এই কারণে তার ব্যক্তিগত মতামতের ব্যাপারে আমার কোনো বক্তব্য দেওয়াটা শোভনীয় নয়। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। ওই সময় ঘটনাটা একটু আমি যদি জেদ ধরি, আমি যতটুকু দেখতে পেয়েছি অনলাইনে বা শুনতে পেয়েছি, এখানে উপস্থিত যারা ছিল, আমি সেখানে উপস্থিত ছিলাম না, সেখানে আজান হচ্ছিল, সম্ভবত ওইখানে যারা হুজুর যারা ছিল কয়েকজন এটার ব্যাপারে বলেছে যে এটা একটা এখন থামাতে হবে, অথবা আরো কোনো ঘটনা ঘটেছে কিনা সেটা ভিডিও ফুটেজ রয়েছে, সেখান থেকে তদন্ত করতে হবে। জাতীয় সঙ্গীতের ব্যাপারে আমাদের স্পষ্ট অবস্থান হচ্ছে, যেহেতু বাংলাদেশ এটা তার সংবিধানে জাতীয় সঙ্গীত হিসেবে এটাকে ইনক্লুড করা হয়েছে, আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে ওন করি। সুতরাং জাতীয় সঙ্গীত যতদিন তার সংবিধানে রয়েছে, এ ব্যাপারে নেগেটিভ মন্তব্য করা আমাদের জন্য শোভনীয় নয়, এটা প্রয়োজনও আমরা মনে করি না ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে। দ্বিতীয়ত হচ্ছে জাতীয় সঙ্গীতটা নিয়ে যেহেতু দীর্ঘদিনের এই বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্ন জনমতের কথাগুলো রয়েছে, 1905 সালের প্রেক্ষাপটে একটা প্রেক্ষাপটে জাতীয় সঙ্গীতটা রচনা করা হয়েছে। এই জাতীয় সঙ্গীতের বিতর্গত মানে এর সুর ধার করা বা নানান ধরনের কথা এখানে রয়েছে। সেই বিষয়গুলোতে আমি ব্যক্তিগতভাবে মনে করি, যদি প্রয়োজন মনে করে এই রাষ্ট্র, তাহলে রাষ্ট্রের এটা দায়িত্ব যে জনসাধারণের সেন্টিমেন্ট যাচাই বাছাই করে এই জাতীয় সঙ্গীত যেহেতু সবাইকে ওন করতে হবে, একটা জাতীয় সঙ্গীত একটা ইউনিটি তৈরি করে। কার কার কথা জানা আছে ইসলামী ছাত্র শিবির বাদে যারা জাতীয় সঙ্গীত ওন করতেছেন এই সময় হিসাবে, মানে দল হিসাবে? ইসলামী ছাত্র শিবির ওন করছে না এটা তো আমি বলি নাই। ইসলামী ছাত্র শিবির যেহেতু এটা সংবিধানে রয়েছে, অবশ্যই আমরা ওন করবো। বাংলাদেশের সংবিধান ওন করছি, সার্বভৌমত্বকে ওন করছি। আমি ফেসবুকে দেখতে পাচ্ছি বা বিভিন্ন লেখালেখি অনেক আগে থেকেই চলছে জাতীয় সঙ্গীত সংক্রান্ত বিষয়। সুতরাং জাতীয় সঙ্গীতের ব্যাপারগুলো নিয়ে যারা, আমার মনে হয় যে এই ব্যাপারটা জনাব সাদ্দাম আপনার বক্তব্য পরিষ্কার। আপনি মনে করেন যদি জাতীয় সঙ্গীত নিয়ে কারো কোনো আপত্তি থাকে, সেই আপত্তি যদি জনগণের আপত্তি হয়, সেটা যাচাই বাছাই করে এটা পরিবর্তন করাই যেতে পারে, বা এটা পরিবর্তন করলেও কোনো অসুবিধা নেই, সেটা আমি পরিষ্কার। আমি একটু জনাব মাহফুজের বক্তব্যে একটু ফিরে আসবো, তার আগে আমি একটু জনাব রনির সাহায্য চাই। জনাব রনির কাছে আমি যেতেও চাই, কিন্তু আমি শুধু এইটা একটু একটা নোকতা একটু দিয়ে রাখি। এই গোলাম আজমের বাংলায় এই স্লোগানটা শাহবাগে কারা দিল? আপনারা দিয়েছেন জনাব সাদ্দাম? যেটাতে এনসিপি বলছে যে যারা এই স্লোগান দিয়েছে তাদের দায় দায়িত্বই সংশ্লিষ্ট পক্ষটিকে বহন করতে হবে। এই স্লোগানটা কারা দিল? মানে আপনারা দিয়েছেন? প্রথমত হচ্ছে কোন ব্যক্তির নাম নিয়ে স্লোগান দেয়া ইসলামী ছাত্র শিবির তার কোন প্রোগ্রামে কোন মিছিলে দিয়েছে এরকম কোন প্রমাণ আপনি দেখতে পারবেন না। আমরা কোন ব্যক্তির পূজায় বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলা অধ্যাপক গোলাম আজমের কি শেখ মুজিবের কি জিয়াউর রহমানের, আমরা মনে করি এই বাংলাটা হচ্ছে বাংলার আপামর সাধারণ মানুষের, যারা এখানে জন্মগ্রহণ করেছে, দেশের পক্ষে কাজ করছে, দেশের সার্বভৌমত্বকে যারা ওন করে, তারাই হচ্ছে এই বাংলার মানুষগুলো। সুতরাং কোন স্পেসিফিক মানুষের বাংলা বা স্পেসিফিক ভাবে এই স্লোগান গুলোতে আমরা ধারণ করি না, বিশ্বাস করি না। দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলামের ওইখানে যারা সেখানে ওইখানে আপামর ছাত্র জনতা সাধারণ মানুষ অংশগ্রহণ করেছে, রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। যেহেতু গোলাম আজম তিনি এই দেশের স্বীকৃত নাগরিক, রাষ্ট্র কর্তৃক তাকে স্বীকৃতি প্রদান করা হয়েছে, তিনি বাংলাদেশের নাগরিক, সুতরাং তিনি জামাত ইসলামের আমির ছিলেন। জামাত ইসলামের যারা ওইখানে উপস্থিত ছিলেন তাদের কেউ আবেগের বশবর্তী হয়ে এই বক্তব্য দিতে পারে। জামাতের কোনো আপনি বলছেন যে ব্যক্তির নাম ধরে কোন স্লোগান জামায়াত শিবির এরা দেয় না, আবার বলছেন আবেগের বশবর্তী হয়ে দিতে পারে। এটা কে দিয়েছে? মানে আপনার কি জানা আছে?
না, আমার জানা নেই, আমার জানা নেই। আপনারা আমি পার্টির মধ্যে এটা নিয়ে কথা বলেছেন যে এরকম একটা স্লোগান কে দিল, ওই মুহূর্তে এই স্লোগানটা দেওয়ারই বা দরকার কি ছিল? আমি ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া হয়নি, এবং আমি সেখানে পার্সোনালি উপস্থিত ছিলাম না। যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, কে দিয়েছে এই ব্যাপারে কোনো তথ্য আমরা পাইনি। এটা আপনি যে রেফারেন্স টেনেছেন, যার কথা বলেছেন, আমি এই জাতীয় বক্তব্য কোথাও পড়ি নাই। আমার সীমাবদ্ধতা থাকতে পারে, আমি রেফারেন্স কোথাও পাই নাই। আর পাকিস্তান পন্থা মানেই হচ্ছে ইসলামিক রাজনীতি, এটা আমি শ্রদ্ধার সাথে ডিনাই করছি, এবং রনি ভাইকে আমি এই কথার সাথে আসলে আমরা একমত না। জামাত ইসলামী কোন পন্থার রাজনীতি করে বা করবে না, এটা জামাত ইসলামের সম্পূর্ণ বিষয়। ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পরে ৭৭ সালে এই বাংলাদেশের সার্বভৌমত্বকে মেনে নিয়েই কাজ করে। সুতরাং জামাতের বয়ানগুলো আপনার এখানে এসে জামাতের আমির বা সেক্রেটারি জেনারেল এই বিষয়গুলো ক্লিয়ার করেছেন। পাকিস্তান পন্থা বলতে আসলে বাংলাদেশে কোনো কিছু এক্সিস্ট করে কিনা, স্বাধীনতার পরে পাকিস্তানের হয়ে জামাত ইসলাম কি কাজ করছে, পাকিস্তানের সাথে কোন চুক্তি করছে, পাকিস্তানে কয়জন চলে গিয়েছে, কি করছে, আমি তো কিছুই দেখি না, বা আমার জ্ঞান হওয়ার পরে আমি যতটুকু দেখেছি, যতটুকু ভারতের কাছে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে এই বাংলাদেশকে নতজানু করা হয়েছে। পাকিস্তানের কাছে কি দেওয়া হয়েছে, কারা দিচ্ছে, কোন ইসলাম পন্থার রাজনীতিরা পাকিস্তানে দিয়েছে, এটা একটা ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে। মাহফুজের কথা বলছেন, সে পাকিস্তান পন্থা বলতে আসলে কাকে মিন করেছে? প্রথমে যেহেতু রাজাকার বলেছে শব্দটা, দ্বিতীয় বলেছে পাকিস্তান, এই দুইটার ভিতরে একটু সমন্বয় করবেন। রাজাকারের তালিকা যখন আওয়ামী লীগ প্রকাশ করেছিল, তখন এখানে তো ক্যালকুলেশন করে দেখা গেছে যে আওয়ামী লীগের রাজাকারের সংখ্যা বেশি, বিএনপিতে সেকেন্ড, আর জামাতে থার্ড। ফ্যাক্ট রিমেন্স এটা গায়ে লেগেছে নুরুল ইসলাম সাদ্দাম, ফ্যাক্ট রিমেন্স এটা গায়ে লেগেছে আপনাদের, যাদের উদ্দেশ্যে বলে রাখো। আপনি এই বক্তব্যকে ক্যাটেগরিক্যালি অনাকাঙ্ক্ষিত, অযাচিত এবং কোনো ইন্টেনশনের জায়গা থেকে কাজটি করেছে সেটা আপনি বলেছেন, আর কাউকে আমি এটা বলতে শুনি নাই। এই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, পাকিস্তান পন্থা মানে হচ্ছে জামাত ইসলাম। কারণ পাকিস্তান পন্থা বললে যদি সেটা আপনাদের উপরে এসে পড়ে, এক ধরনের আমাদের উপরে পড়ে না, এটা এক ধরনের ন্যারেটিভ আওয়ামী আমলে দীর্ঘদিন ধরে দাঁড় করানো হয়েছে। সেই জিনিসটার আবার পুনরাবৃত্তি যখন করা হয়, তো এই জিনিসটা ট্রমাটাইজ করা হয়েছে। এই কথাগুলো বলে আমার নেতাকর্মীকে, আমাদের ছাত্র শিবিরের জনশক্তিগুলোকে, জামাত ইসলামের নেতাকর্মীকে দীর্ঘদিন জেলে পড়া হয়েছে, দীর্ঘদিন হত্যা করা হয়েছে, ফাঁসির আসামি করা হয়েছে। জামাত ইসলামী এই বাংলাদেশে স্বাধীনতার পরে যখন তারা কাজ করার সুযোগ পেয়েছে, ওপেন করেছে, আমরা দেখেছি বাংলাদেশের পক্ষে কাজ করেছে। 1977 সালের প্রতিষ্ঠার পরে থেকে ইসলামী ছাত্র শিবির এমন কোনো কর্মকাণ্ড করে নাই যে কর্মকাণ্ডের কারণে তাকে এইদিকে ইন্ডিকেট করার কোনো সুযোগ রয়েছে। বরং দেশের সার্বভৌমত্বের জন্য যখনই কোনো ক্রাইসিস তৈরি হয়েছে, ইসলামী ছাত্র শিবির সামনে থেকে তারা নেতৃত্ব দিয়েছে, তারা অনেক ত্যাগ না। বিষয়টা ক্লিয়ার। আমি বলছি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মেনে নিয়ে, বা এই দেশের সামগ্রিক বিষয়গুলো কল্যাণ অকল্যাণকে মেনে নিয়ে মূলত ইসলামী ছাত্র শিবির বা জামাত ইসলামের কথা বলেন বা অন্যান্য ইসলামী দলগুলোর কথা বলেন, তারা রাজনীতি করে থাকে। স্বাধীনতা যুদ্ধে অনেক দলই রাজনীতি মানে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, স্থানকাল পাত্র ভেদে তারা হয়তো তাদের রাজনৈতিক সিদ্ধান্তগুলো সেভাবে নিয়েছিল। এখানে অনেক ইসলামী দলগুলো রয়েছে, এবং স্বাধীনতার পরে তাদের অ্যাক্টিভিজম এই দেশের পক্ষে ছিল কি বিপক্ষে ছিল, সেই বিষয়গুলোই আলটিমেটলি প্রমাণ করে তারা বাংলাদেশ পন্থা নাকি অন্য কোনো পন্থা। দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশে বিশেষ করে আরেকটা বিষয় বলছেন রনি ভাইয়ের কথায় আর একটু বলি যে সরকারে যারা রয়েছে তাদের ভিতরে একটা অংশ এখন বিএনপি এবং জামাত হয়ে নাকি আত্মপ্রকাশ করছে, এবং জামাতই তার মধ্যে বেশি। এটা ভাই কোত্থেকে এত জামাত পাচ্ছেন আমার আসলে দেখার সুযোগ হয়নি। আচ্ছা জনাব সাদ্দাম, আমরা কিন্তু দেখি বোধহয় জনাব শফিকুল ইসলাম মাসুদের কথার পর এটা বেশি পপুলার হয়েছিল যে জামায়াতে ইসলামী বলছিলেন যে সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। কারণ আমি আজকে ওই কথাটার সাথে আবার একটু রনির কথাটা একটু আমি মিলাতে চাই। জনাব রনি বলছেন যে জামায়াতের আসলে স্পেশালি লন্ডনে গিয়ে জামায়াতের শীর্ষ নেতারা বিএনপি শীর্ষ নেতাদের সাথে দেখা করে আসার পরে জামায়াতকে রিলাই করার ব্যাপারে এনসিপির ভিতরগত একটা প্রবলেম দেখা যেতে পারে। আমি দুইটা কথাকে মিলাই, জামায়াত কিন্তু আসলে সঙ্গে থাকে, আওয়ামী লীগ ডাকলে আওয়ামী লীগের সঙ্গে থাকে, বিএনপি ডাকলে বিএনপির সঙ্গে থাকে। আমাদের ফিলোসফার রনি যে বলতেছে এস্টাবলিশমেন্টের সঙ্গে মিলেমিশেও এটা থাকতে চায়, এটা কিন্তু প্রমাণ আছে, মানে আপনারাও কিন্তু বলেন। এইটার জন্য যদি রিলায়েবিলিটির জায়গা থেকে আপনাদেরকে সন্দেহ করা হয়, এটা যদি এনসিপি করে, এটা যদি বিএনপি করে, এটা যদি জনাব রেজাউল রনি করেন, এইটাতে কি তাদের খুব বেশি দোষ দেওয়া যায়? আপনারা কি এরকম না যে আপনারা যখন যেখানে সুবিধা পাচ্ছেন তখন সেটার সাথে গিয়ে আসলে যুক্ত হচ্ছেন? আজকে আওয়ামী লীগের সঙ্গে, কালকে বিএনপির সঙ্গে, পরশু বিএনপির এগেইনস্টে দাঁড়াচ্ছেন কষ্ট করে খুবই, কালকে এনসিপির সঙ্গে, আজকে আবার এনসিপির সাথে চরম বিরোধিতায়। মানে এইটা কি আপনাদের একটা খুবই সুবিধাজনক অবস্থান কিনা একটু যদি বলতেন। সরি প্রশ্নটা একটু লম্বা হয়ে গেল।
ভাই এখানে জামাতের প্রসঙ্গে আমার কাছে প্রশ্ন করলে হয়তো টু দা পয়েন্টে উত্তর আমি দিতে পারবো না। তবে ছাত্র হিসেবে, ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল হিসেবে বা রাজনীতি যতটুকু দেখছি পেপার পত্রিকায় তাদের সাথে যে রাজনীতি হচ্ছে সেগুলো পরে যতটুকু আমার উপলব্ধি বা বুঝতে পারছি যে জামাত ইসলামী সবসময় চেষ্টা করে তার স্ট্যান্ডে থাকার জন্য। যেটা বলা হয় যে জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে গিয়েছে, বিএনপির সাথে জোট করেছে, এটা কোন প্রেক্ষাপটে করেছে? তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আন্দোলন করতে গিয়েই তো। কিন্তু আসলে এখানে বিপরীতমুখী অবস্থানটা কার ছিল? 1990 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য যারা একসাথে আন্দোলন করলো, ক্ষমতায় যাওয়ার পরে তারা কি এই ব্যবস্থা পুনর্প্রবর্তন করতে পেরেছিল? যদি না পেরে থাকে, জামাত ইসলামী তখন এই ব্যবস্থার ব্যাপারে যখন কথা বলেছে, আওয়ামী লীগ তাদের সাথে এসে একসাথে আন্দোলন করেছে। সেটা কি আওয়ামী লীগের সাথে জামাত গেল নাকি জামাতের সাথে আওয়ামী লীগ গেল? আমার আসলে এই বিষয়টা ক্লিয়ার না। আমি আসলে মানে ইতিহাস পড়ে যতটুকু জানতে পারছি, জামাত তার স্ট্যান্ডে সবসময় ক্লিয়ার থেকেছে। যেমন 86 সালে জনাব এরশাদের আমন্ত্রণে নির্বাচনে যাওয়া, এরশাদের আমন্ত্রণে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তো ইতিহাসের অনেক বাঁক আছে এখানে, আপনি জানেন। সেখানে মানে একসাথে নির্বাচনে যাওয়া না যাওয়া নিয়ে একটা সিদ্ধান্তের ব্যাপার ছিল। বিএনপি সেখানে তাদের মত জানাতে দেরি করেছিল এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে জামাত ইসলাম হয়তো তাদের মনে করেছে এখানে নির্বাচনে গেলে একটা পরিবর্তনের জন্য তারা যেতে পারে। যেমন আওয়ামী ফ্যাসিবাদের আমলেও তো একটা তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, আওয়ামী যে অনিয়মগুলো করছে এটা প্রমাণ করার জন্যই হয়তো, অথবা তারা যে আহ্বান জানাচ্ছে এটা মানুষের কাছে তুলে ধরা যে আওয়ামী লীগের চরিত্রটা আসলে কেমন। তো এরশাদের ক্ষেত্রেও সেই ঘটনাগুলো সেই সময় জামাত হয়তো পর্যালোচনা করে দলগতভাবে সেই সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে। এটা জামাত ইসলাম তার রাজনৈতিক স্ট্যান্ডে প্রেক্ষাপটের আলোকে এই জোটগুলো করে মোটামুটি ভাবে বলছেন যে জামায়াতে ইসলামী যে তার মানে জামায়াতে ইসলামী অবস্থান পরিবর্তন করতেছে না, জামায়াতের অবস্থানে ঠিকই থাকতেছে, দলগুলোর অবস্থান পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, আমরা ইতিহাস থেকে সেটাই তো দেখতে পাচ্ছি। আমরা মোটামুটি ভাবে আপনাকে আরেকটু বলি যে ছোট করে, যে আমাদের এখানে একজন সংসদ সদস্য ছিলেন জনাব এস এ খালেক, উনি সবসময় বলতেন যে অন্যরা দল বদলায়, আমি সবসময় সরকারি দল করি। That was a famous saying from him, যে অন্যরা দল বদলায় আমাদের। However, আপনি কন্টিনিউ করবেন যে এটার মধ্যে আপনাদের সাথে ধরেন বিএনপির একটা ঘোষিত দূরত্ব তৈরি হচ্ছে, এখন এনসিপির দূরত্ব, সেটা রিলায়েবিলিটি, যেটা আসলে খুবই, এই শব্দটার জন্য আমি জনাব রেজাউল রনির কাছে আমি আসলে একটু গ্রেটফুল থাকবো যে তিনি রিলায়েবিলিটির প্রশ্নটা তুলেছেন। এটা যদি আপনি একটু অ্যাড্রেস করতেন। জামায়াতের প্রসঙ্গে আপনি খুব কথা বলতে চাইছেন না, তবুও আমরা জানি যে ইসলামী ছাত্র শিবিরই আসলে জামাত ইসলামীর ড্রাইভিং ফোর্স, কারণ ইসলামী ছাত্র শিবিরের তরুণ এবং উল্লেখযোগ্য নেতৃত্বই পরবর্তীকালে জামায়াত কোন দিকে যাবে সেটি ঠিক করে দেয়। আমরা ঐতিহাসিকভাবে সেটি দেখি। সেই জায়গা থেকে যদি আপনি একটু বলতেন। দেখেন, ইসলামী ছাত্র শিবির তো আমরা বারবারই একটা কথা বলি যে ইসলামী ছাত্র শিবিরের সাথে জামাত ইসলামের আদর্শগত মিল রয়েছে। ইসলামী ছাত্র শিবির যে কল্যাণ রাষ্ট্রের কথা বলে, একামতে দ্বীনের কথা বলে, ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী সে একই কথাগুলো বলে থাকে। সুতরাং আদর্শিকগতভাবে আমাদের মিল রয়েছে। আমরা আমাদের জনশক্তিকে তৈরি করার চেষ্টা করি ইথিক্সের জায়গা থেকে, ভ্যালুসের জায়গা থেকে, এবং করাপশন ফ্রি হয়ে নিজের জীবনকে সে পরিচালনা করবে। এই জায়গা থেকে ছাত্র জীবন শেষ করার পরে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদের একটা ফ্রি অ্যাক্সেস থাকে যে সে যে কোনো দলে সে জয়েন করতে পারে। আপনারা দেখেছেন এনসিপি যখন গঠিত হয়েছে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, সেখানে ইসলামী ছাত্র শিবিরের অনেকে জামাত ইসলামী তো যোগদান করেন, এখানে যোগদান করেছে। আরো অনেক রাজনৈতিক দলগুলো রয়েছে যেখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী ছিল, তারা পরবর্তীতে গিয়ে ওই রাজনৈতিক দলগুলো করছে। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি জামাত ইসলামীতে সবাই যোগদান করে। তো আমি এখানে একটা বিষয় বলি, সবচেয়ে প্রপার চয়েসটা করার অধিকার সবাইরই রয়েছে। এখানে যদি আপনার 4 ভাই বোন থাকে, 4 ভাই বোনের সবাই যদি অ্যাডমিশন পরীক্ষা দিয়ে 4টা বিশ্ববিদ্যালয়ে চান্স পায় কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, তার মানে এইটা বলার কি কোনো সুযোগ আছে আহারে কি খারাপ তারা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো সবাই, আরো 2-1 জায়গা ভর্তি হতে পারতো না? এদের ভিতরে কি সাজাতিকতা রয়েছে? এটা তো কোনো কথা হইতে পারে না। জামাত ইসলামীর আদর্শ, তাদের রাষ্ট্র পরিচালনার যে বিধিবিধান, লিটারেচার, যে জিনিসগুলো তাদের রয়েছে, এগুলো ইসলামী ছাত্র শিবিরের আদর্শগত জায়গা থেকে অনেক অংশে মিল থাকার কারণে তারা অধিকাংশই জামাত ইসলামী করতে পারে বা করে। এই ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির কাউকে ফোর্স করে না, বা ছাত্র জীবন শেষ হয়ে গেলে ইসলামী ছাত্র শিবির কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে, অ্যাসাইনমেন্ট দিয়ে অন্য
কোনো দলেও প্রবেশ করানো বা বলে দেয়া এই জাতীয় কার্যক্রম ইসলামী ছাত্র শিবির করে না। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ছাত্র শিবির সবসময় পজিটিভ যে কার্যক্রমগুলো এই দেশের জন্য রয়েছে এবং ইসলামের জন্য রয়েছে এগুলোতে সহযোগিতা করার জন্য চেষ্টা করে। আপনারা দেখবেন হেফাজতে ইসলাম যে আহ্বান 13 সালে জানিয়েছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে গালি দেওয়া হয়েছিল অনলাইনে, তার বিপরীতে তারা যে হাইপটা তুলেছিল মানুষের কাছে, মানে যে সে মিছিল মিটিং যা করেছিল, ইসলামী ছাত্র শিবির সেখানে অংশগ্রহণ করে তাদেরকে সহযোগিতা করেছে। মার্চ ফর গাজা আপনি দেখেছেন কিছুদিন আগে, ইসলামী ছাত্র শিবির আলেম ওলামারা আহ্বান জানিয়েছে, ইসলামী ছাত্র শিবির সেখানে থেকে নিরাপত্তা, পানি দেয়া, চিকিৎসার ব্যবস্থা করা আমাদের জায়গা থেকে আমরা এটা করেছি। শুধুমাত্র এইটা না, বিএনপি যখন এই যুগপৎ আন্দোলনের জন্য ডাক দিয়েছে ফ্যাসিবাদ আওয়ামী লীগের বিরুদ্ধে, তখন ইসলামী ছাত্র শিবির মনে করেছে এটা ইথিক্সের জায়গা, সুতরাং এই ডাকে সাড়া দিয়ে অবশ্যই রাস্তায় নামা উচিত। অন্য অনেক ইস্যুগুলো আপনি দেখবেন কমন ইস্যুতে ইসলামী ছাত্র শিবির তারা বিভিন্ন আন্দোলনে অংশগ্রহণ করে থাকে। শুধুমাত্র জামাত ইসলামের ইস্যু বা অমুকের ইস্যু এটা না, ইসলামী ছাত্র শিবির তার স্বতন্ত্র কাঠামো রয়েছে, তার নিজস্ব পরামর্শ সভা রয়েছে, বডি রয়েছে। এখানে চিন্তা ভাবনা করে রাজনীতিক কোন স্ট্যান্ডটা ইসলামী ছাত্র শিবিরের নিতে হবে সেই বিষয়গুলো আমরা পারস্পরিক পরামর্শের ভিত্তিতেই মূলত করে থাকি। সেটা এনসিপি কে সহযোগিতার ক্ষেত্রে আরো একটু বলি যে এনসিপি কে সহযোগিতা ইসলামী ছাত্র শিবির রাজনৈতিক ভাবে গঠন হওয়ার পরে কখনোই করে নাই, বা বাকশাস গঠন হওয়ার পরে কখনোই করে নাই। কিন্তু বৈষম্য বিরোধী যে প্ল্যাটফর্ম তারা তৈরি করেছিল, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের মূল কথা তাদের ছিল এটা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হবে না, এটা হচ্ছে জুলাই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের একটা কমন প্ল্যাটফর্ম হবে। সুতরাং তারা যখন যেখানে ডাক দিয়েছে সেই অবস্থায় ইসলামী ছাত্র শিবির মনে করেছে হ্যাঁ দেশের স্বার্থে এই বিষয়টাতে অংশগ্রহণ করা উচিত, তাই ইসলামী ছাত্র শিবির সেই জায়গাগুলোতে অংশগ্রহণ করেছে। তাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম হওয়ার পরে সেখানে লোকবল দিয়ে অংশগ্রহণ করা এই জাতীয় কাজ ফরমালি ছাত্র শিবির একটা। আপনি এটা ব্যাখ্যা করলেন যে ইসলামী ছাত্র শিবির এবং জামায়াত আলাদা, কিন্তু ধরেন এনসিপির একজন নেতা জনাব বাকের মজুমদার যখন বলেন যে আমরা তো একসাথে আন্দোলন করেছি, আমাদের সাথে অনেকেই আন্দোলন করেছে, কিন্তু আমরা কি রাজাকারদের রাজাকার বলবো না, 1971 রাজাকার দিলাম রাজাকারই বলবো, সেইটাতে আপনারা আবার প্রতিক্রিয়া দেখাচ্ছেন, আপনারা আবার কষ্ট পাচ্ছেন, এটা কেন? না না, কে প্রতিক্রিয়া দেখিয়েছে? আমরা কোনো প্রতিক্রিয়া দেখাইনি। আচ্ছা, রাজাকার বলতে কি, আমার আরেকটা বিষয় হচ্ছে রাজাকার বলতে কি, এটা বাকের মজুমদারের আরো একটু জানা উচিত। তৎকালীন সময়ে তো একটা বাহিনী গঠন করা হয়েছিল আর্মির প্যারালালি, তারা তাদের সহযোগিতার জন্য। সেই বাহিনীতে কারা আসলে ছিল, বাকের মজুমদার সম্ভবত আওয়ামী লীগকে ইন্ডিকেট করতে পারে, বিএনপি কে ইন্ডিকেট করতে পারে। তিনি রাগের বশবর্তী হয়ে এই কথাটা বলছে কিনা যে গোলাম আজম রাজাকার, এটা রাজাকার বলবো। গোলাম আজম কি আসলেই রাজাকার ছিল? তিনি কি তখন বাংলাদেশে ছিলেন? আসলে ওই বাহিনীর সাথে তার কোনো সংযোগ ছিল? তিনি কি বাহিনীর হয়ে কোনো যুদ্ধ করেছেন? এই বিষয়গুলো তো প্রশ্নবিদ্ধ। নিরঙ্কুশ ভাবে এরকম থ্রেট দেয়া, এইভাবে বলা, এই জিনিসটা তো মানায় না। তবে আপনি যদি চান, আপনি ওই সময়কার 1971 সালের সংগ্রাম পত্রিকাটা একটু দেখতে পারেন। দেখলে আপনি দেখবেন গোলাম আজম রাজাকার বাহিনী সম্পর্কে তিনি কি বলেছেন, রেজাকার সম্পর্কে তিনি কি বলেছেন, এবং তিনি এইটা আপনি আসলে পরীক্ষা করে দেখতে পারেন। আমাদের আজকে আর আলোচনা এটা না, কিন্তু আমি আপনাকে অনুরোধ করবো যে 1971 সালের জামায়াত ইসলামের মুখপত্র সংগ্রাম পত্রিকায় আপনি দেখেন। মানে গোলাম আজম কিন্তু একজন মাত্র এরকম জন ছিলেন না যিনি হচ্ছে যে শুধুমাত্র বাংলাদেশের প্রতিষ্ঠার বিরোধিতা করেছেন। তিনি আসলে বাংলাদেশ যেন না হতে পারে, বাংলাদেশ যেন সামনে না আসে, সেইটাই তার রাজনৈতিক অবস্থান ছিল। আপনি চেক করলে আপনি এটা দেখতে পারবেন, সংগ্রাম পত্রিকা আপনি একটু দেখেন। আপনি চাইলে আমি অনুষ্ঠানের পরে আপনাকে কিছু ক্লিপসও পাঠিয়ে দিতে পারি, ইফ ইউ ওয়ান্ট। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভিডিওটি দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। প্রিয় দর্শক, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিভিন্ন ইস্যুর মাধ্যমে যে ঘটনা প্রবাহ হয়ে চলেছে, এগুলো আসলেই দুঃখজনক। এগুলোর একটি সুরাহা, একটি সমাধান কবে হবে আমরা জানি না। প্রিয় দর্শক, রাজনৈতিক মাঠে আওয়ামী লীগ নির্বাসিত, এর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে বিএনপিও অনেকাংশে আওয়ামী লীগের থেকে কম করছে না। প্রিয় দর্শক, দেখার বিষয় সামনে এদেশ কোন দিকে গিয়ে থাকে, কোন পর্যন্ত গিয়ে থাকে। প্রিয় দর্শক, চ্যানেলটিতে আপনারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকল।